গত ৩রা জানুয়ারি বাফেলোর ১২০ আলেকজান্ডার এভিনিউতে বাস্কো এর তৃতীয় ফ্রি সিটিজেন টেস্ট প্রিপারেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি মেম্বার কারেন ম্যাকমোহন এবং কোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ আশরাফ। এছাড়া বাস্কোর অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আমেরিকান সিটিজেনশিপ এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। কোর্স সম্পন্নকারী অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত সবাইকে সার্টিফিকেট প্রদান করেন অ্যাসেম্বলি মেম্বার কারেন ম্যাকমোহন এবং কোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ আশরাফ। সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে ছিলেন শাহনাজ পারভিন, মিতু আক্তার, হাজেরা খাতুন, মাহবুবা চৌধুরী, সুলতানা বিলকিস, আব্দুল জব্বার, রোকসানা আক্তার, শামসুল নাহার, মিনহাজ আহমেদ, আফসানা বেগম, আব্দুল করিম, মাহমুদা মুস্তাকিমা এবং মুক্তি খাতুন। বাস্কোর পক্ষ থেকে জানানো হয়, সিটিজেনশিপ প্রিপারেশন কোর্সের বর্তমান ব্যাচ থেকে ইতোমধ্যে 2জন সিটিজেন হয়েছেন এবং বাকিরাও খুব শীঘ্রই সিটিজেন হবেন বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া বাস্কো জানায়, ইডি কাউন্টি সিনিয়র সার্ভিসের সহযোগিতায় সামার সিজনে আরও একটি কোর্স চালু করা হবে। এই কোর্সে 10টি ক্লাস থাকবে, যেখানে বিশেষভাবে বাংলাদেশি কমিউনিটির জন্য টেকনোলজি ব্যবহার এবং অন্যান্য দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। রিপাবলিকান নেতা মাইক জনসন প্রথম রাউন্ড ভোটে পুনরায় হাউস স্পিকার নির্বাচিত হয়েছেন। নতুন কংগ্রেসের প্রথম দিনে অনুষ্ঠিত এই ভোটে জনসন রিপাবলিকানদের মধ্যে থাকা কঠোর ডানপন্থী বিরোধিতাকে অতিক্রম করে জয়ী হন। ভোটের সময় কিছু কট্টরপন্থী রিপাবলিকান সদস্য জনসনের পক্ষে ভোট না দেওয়ায় ভোটের ফলাফল প্রথম দফায় অনিশ্চিত হয়ে পড়ে। জনসনের জন্য 218টি ভোট প্রয়োজন হলেও তিনি প্রথম দফায় 216টি ভোট পান। দ্বিতীয় দফায় ভোটাভুটির পর জনসন 218টি ভোট পেয়ে পুনরায় স্পিকার নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হাকিম জেফ্রিস পান 215টি ভোট। স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর জনসন বলেন, গত 4 বছরে জো বাইডেনের দুর্বল নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে। তিনি বলেন, পরবর্তী কংগ্রেস আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। জনসনকে পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জনসনকে সেরা স্পিকার হিসেবে অভিহিত করেন। বাফেলোর অ্যাক্টিং মেয়র ক্রিস স্ক্যানলন আমেরিকান রেস্কিউ প্ল্যান তহবিলের ব্যবহার নিয়ে বাফেলো ওয়াটার বোর্ডের পূর্ণ হিসাব দাবি করেছেন। স্ক্যানলন বলেন, আমরা জানতে চাই এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে, কোথায় ব্যয় হয়েছে, কোনো হিসাব বাকি আছে কিনা এবং গ্রাহকদের ঋণ মওকুফের বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কিনা। এই দাবি আসে স্ক্যানলনের কার্যালয় থেকে $11 মিলিয়ন ফেডারেল তহবিলের ব্যাপারে প্রশ্ন তোলার পর, যা মূলত গ্রাহকদের ঋণ মওকুফের জন্য বরাদ্দ ছিল, কিন্তু ব্যবহার করা হয়েছে পুঁজি উন্নয়ন প্রকল্পে। স্ক্যানলন বলেন, আমরা এটি দেখে মনে করেছি জনগণকে জানানো উচিত তাদের অর্থ কোথায় ব্যয় হয়েছে এবং কিভাবে ব্যবহৃত হয়েছে, এখনো অবশিষ্ট অর্থ কতটা এবং ভবিষ্যতে এটি কি কাজে ব্যবহৃত হবে। অক্টোবরে কমন কাউন্সিল কমিটির একটি বৈঠকে কাউন্সিল মেম্বার রাশিদ হোয়াইট এই $11 মিলিয়ন তহবিলের বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন। স্ক্যানলন চান জনগণের টাকা সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা তার স্বচ্ছতা নিশ্চিত করা। 2023 সালে নিউ ইয়র্ক সিটি অভিবাসন চাপে পড়লে 500 এর বেশি অভিবাসী বাসে করে ইডি কাউন্টিতে পাঠানো হয়। তাদের পুনর্বাসনের প্রক্রিয়ার বিষয়ে আপডেট দিয়েছে জিউইশ ফ্যামিলি সার্ভিসেস। নিউ ইয়র্ক রাজ্যের হিসাব অনুযায়ী অভিবাসীদের জন্য 2026 সাল পর্যন্ত $4.3 বিলিয়ন ব্যয়ের পূর্বাভাস ও এর সঙ্গে সংশ্লিষ্ট করদাতাদের ব্যয়ের বিষয়ে প্রশ্ন তুলেছেন সদ্য শপথ নেওয়া অ্যাসেম্বলি সদস্য প্যাট্রিক চালজিন্সকি। জেএফএস প্রধান মলি কার জানিয়েছেন, আমাদের চুক্তি নিউ ইয়র্ক সিটির সঙ্গে, ইডি কাউন্টি বা বাফেলো সিটির সঙ্গে নয়। $22.4 মিলিয়ন আসল চুক্তি থেকে কমিয়ে $8 মিলিয়ন আনা হয়েছে। এরই মধ্যে 200 জন অভিবাসী স্থায়ী বাড়িতে স্থানান্তরিত হয়েছেন। তবে সিঙ্গেল অভিবাসীদের প্রসঙ্গে কার বলেছেন, তারা আর হোটেলে থাকছেন না এবং নিজেরাই এখন দায়িত্বশীল। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে 540 দিনের ওয়ার্ক পারমিট এক্সটেনশন নিয়ে বড় পরিবর্তন এসেছে, যা ভিসাধারী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। 540 দিনের ওয়ার্ক পারমিট এক্সটেনশন মূলত H4 এবং L2 ভিসাধারীদের জন্য প্রযোজ্য, যারা তাদের ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বের কারণে সমস্যায় পড়তেন। নতুন নিয়মে আরও বেশি ভিসা ক্যাটাগরিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে যদি নবায়নের জন্য আবেদন করা হয় মূল পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগে।
এছাড়া H1B কর্মীদের স্ত্রী বা স্বামী এবং L1 কর্মীদের নির্ভরশীলদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। প্রধান ভিসাধারীর স্ট্যাটাস পরিবর্তন হলেও নির্ভরশীলরা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন। নতুন এই নিয়ম কর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করলেও আবেদন প্রক্রিয়ার বিলম্ব এখনও সমস্যা হতে পারে। তবে 540 দিনের এই এক্সটেনশন অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় তৈরি করেছে, যা তাদের চাকরি হারানোর ঝুঁকি কমাবে। তবে ভবিষ্যৎ নীতিমালার পরিবর্তনের প্রতি সতর্ক দৃষ্টি রাখা জরুরি, যাতে অভিবাসীরা তাদের কাজের অনুমোদন নিয়ে আরও সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কে চলা অপরাধমূলক মামলায় বিচারক হুয়ান মেরচান তাকে 10 জানুয়ারি আদালতে হাজির হয়ে সাজা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত বছর 34টি অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক ঘোষণা করেছেন যে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হবে না, বরং তাকে শর্তহীন মুক্তি দেওয়া হবে, যার অর্থ কোনো কারাদণ্ড, প্রবেশন বা জরিমানা ছাড়াই মামলা আপিল করার সুযোগ পাবেন তিনি। জুরি রায় প্রমাণিত হয় যে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে ব্যবসায়িক নথি জালিয়াতি করেছিলেন ট্রাম্প। ড্যানিয়েলসকে অর্থ প্রদান করেন তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন, যা ট্রাম্পের হিসাবপত্রে আইনি খরচ হিসেবে দেখানো হয়। ট্রাম্প সব ধরনের অভিযোগ এবং ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। বিচারক মেরচান বলেন, প্রেসিডেন্টের সরকারি দায়িত্ব থেকে অপরাধমূলক মামলার ইমিউনিটি প্রযোজ্য নয়, কারণ ট্রাম্পের এই কর্মকাণ্ড ব্যক্তিগত এবং সরকারি কার্যক্রমের বাইরে। 2025 সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ বা সরকারি ভবনে প্রবেশের জন্য রিয়েল আইডি বা এর বিকল্প একটি বৈধ পরিচয়পত্র প্রয়োজন হবে। নিউ ইয়র্ক রাজ্যের মোটর যানবাহন বিভাগের তথ্য অনুযায়ী রিয়েল আইডি থাকা ড্রাইভিং লাইসেন্সে একটি তারা বা পতাকার চিহ্ন থাকবে। এই চিহ্ন ছাড়া থাকা লাইসেন্সগুলো বিমানবন্দরে বৈধ বলে বিবেচিত হবে না। এদিকে 2025 সালের জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য আমেরিকান নাগরিকদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন প্রোগ্রামে নিবন্ধন বাধ্যতামূলক। 6 মাস বা তার কম সময়ের জন্য ভ্রমণ, ব্যবসা বা পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে প্রবেশের জন্য প্রায় $13 খরচে ইটিএ আবেদন করতে হবে। এটি 2 বছরের জন্য বৈধ। তাই 2025 সালের নতুন নিয়ম সম্পর্কে সচেতন থেকে ভ্রমণের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। নিউ ইয়র্ক স্টেটে কিছু নিয়ম রয়েছে যা বাড়িওয়ালাদের আইনগতভাবে ভাড়া বাড়ানোর সুযোগ দেয়। এর মধ্যে একটি হলো ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্ট ইনক্রিজেস, যা অ্যাপার্টমেন্টে উন্নয়নমূলক কাজের জন্য প্রযোজ্য। নিয়ম অনুযায়ী বাড়িওয়ালা যদি অ্যাপার্টমেন্টের মেঝে, নতুন যন্ত্রপাতি বা অন্যান্য সংস্কারমূলক কাজ করেন, তবে তিনি স্থায়ীভাবে ভাড়া বাড়াতে পারবেন। ভাড়া বাড়ানোর হার 35টির বেশি ইউনিট থাকা ভবনে সংস্কার খরচের 1/180 অংশ ভাড়া বাড়ানো যাবে। 35 বা তার কম ইউনিটের ভবনে 1/168 অংশ ভাড়া বাড়ানো যাবে। বিশেষ শর্তাবলীর মধ্যে রয়েছে 15 বছরে সর্বোচ্চ 3 বার ভাড়া বাড়ানোর অনুমতি রয়েছে। সংস্কারের আগে এবং পরে ছবির প্রমাণ রাখতে হবে। কাজটি অবশ্যই লাইসেন্সধারী ঠিকাদার দিয়ে করাতে হবে। ভাড়াটিয়া থাকলে কাজের সময়সূচি ঠিক করতে তার অনুমতি নিতে হবে। সংস্কার খরচ $15,000 এর বেশি হলে সেটি ভাড়া বৃদ্ধির জন্য গণনা করা যাবে না। তাবলিগ জামাতের সাদপন্থীদের গ্রেফতার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। দাবি পূরণ না হলে 25 জানুয়ারি আলেমদের নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কাকরাইল মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থী নেতারা দাবি করেন, টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার জন্য সাদপন্থীরা দায়ী। মাওলানা নাজমুল হাসান কাশিমি বলেন, 2018 সালের হামলার বিচার না হওয়ায় 2024 সালের ডিসেম্বরে আবারও এমন ঘটনা ঘটেছে। সাদপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজত ও খেলাফত মজলিসের নেতারাও। এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, তারা এখানে হেফাজতের নেতা হিসেবে নয়, বরং আলেম হিসেবে এসেছেন। তাবলিগ জামাতের বিরোধ সমাধানে আলেমদের মধ্যস্থতা এবং সরকারের ভূমিকা উল্লেখযোগ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেছে হাইকোর্ট। তবে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের আপিল বিভাগে করা আবেদনে শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগামী 5 জানুয়ারি আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের দাবি, তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার বাতিল রায় সঠিক হয়নি। 2007 সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। হাইকোর্টে মামলার বৈধতা নিয়ে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে মামলাগুলো বাতিল করা হয়। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। তিনি দাবি করেন, জামায়াতের কর্মীরা কখনো চাঁদাবাজি বা দখলদারিতে জড়ায় না। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীর অধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নারীরা যা পছন্দ করেন তাই পরবেন, পোশাক নিয়ে জোর করা যাবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতির সঙ্গে বেইমানি করেছে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী পিয়নের অ্যাকাউন্টে 450 কোটি টাকা পাওয়া গেছে। যারা বেগম পাড়া তৈরি করেছে তারাই দেশের টাকা চুরি করেছে। তিনি দেশের মানুষকে মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি একের পর এক অর্জনে ইতিহাসে নিজের স্থান পাকা করেছেন। এবার তিনি পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 19 জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে মেসিকেও এই সম্মাননা প্রদান করেন। মেডেল অব ফ্রিডম সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানব কল্যাণে অনন্য অবদান রাখার জন্য প্রদান করা হয়। 2022 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর মেসি নানা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এই সম্মাননা তার বৈশ্বিক প্রভাব এবং গ্রহণযোগ্যতার আরও বড় স্বীকৃতি। মেসির এই অর্জন তাকে শুধুমাত্র ফুটবল জগতেই নয়, বরং বিশ্বের অন্য ক্ষেত্রেও বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।